পরের দিন সকালবেলা প্রতিদিনের ন্যায় আজও ইরাকে রান্নাঘরে ডাকা হলো না। কাল রাতে দেরি করে ঘুমানোর দরুন ইরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাইলেও তা আর পারল না। অনামিকা বেগমের দেওয়া মাথা ব্যথার ঔষধের সাথে ভালো ঘুম হওয়ারও ট্যাবলেট খাইয়েছে ইরাকে। তাই ফজরের আজান কানে পড়লেও অতিরিক্ত ঘুমের ঘোর কাটল না ইরার। সকালে যখন ঘুম থেকে উঠল তখন প্রায় 8টা বেজে গেছে। তড়িঘড়ি করে ঘর ছাড়লেও রান্নার কাজে হাত লাগাতে হলো না তাকে। বরং নিচে নেমে প্রথমেই চোখে পড়ল সকলে খাবার টেবিলে উপস্থিত, সাথে অনামিকা বেগম আর মিতালি বেগম খাবার বেড়ে দিচ্ছেন সকলকে। ইরা সিঁড়ির শেষ মাথায় এসে থেমে গেল। ওড়নার এক কোণা আঙ্গুলে চেপে তাকালো বাবার দিকে। নিহান কাইসার তখনও খাবারের প্লেটে মগ্ন। ইরা তাকিয়ে রইল। কাল রাতের খবর হয়তো বাবা জানে না, আর জানলেও কি, তিনি কি একটা বারও মেয়েকে দেখতে যেতেন? উতলা হতেন মেয়ের অসুস্থতায়? এই সমস্যা তো আজ থেকে না, প্রায় কয়েক মাস হয়ে এলো এই ব্যথার। এর আগেও দু একবার সেন্স হারিয়েছিল সে। নিহান কাইসার জানেন মেয়ের এমন অসুস্থতার কথা, তবুও কোনো দিন জিজ্ঞাসা করেননি এমনটা কেন হয়। অনামিকা বেগম বাধ্য হয়ে ইরাকে একবার ডাক্তার দেখান। সেখানে জানা যায় এটা তেমন কোনো সমস্যা থেকে নয়, বরং মাইগ্রেনের কারণে এমনটা হয়। এর জন্য ডাক্তার নিয়মিত নিজের খেয়াল রাখতে বলেন। সাথে কিছু মেডিসিন দেন যা অনামিকা বেগম নিজের কাছে রাখেন। শেষ হলে তিনিই ঔষধ আনেন এবং ইরা প্রয়োজন মতো তা চেয়ে নেয়। নিজের কাছে রাখতে চাইলেও অনামিকা বেগম তা শোনেননি, তাই ইরাও আর ভাবেনি এটা নিয়ে। ইরা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ কেন জানি বড্ড বেশি মিস করছে বাবাকে। একটাবার বাবা বলে ডেকে সেই ডাকের সাড়া পেতে চাইছে মন। বাবার মুখে এক চিলতে হাসি দেখার বড্ড ইচ্ছে পোষণ করছে হৃদয়। অথচ সে যদি এখন সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে নিশ্চিত বাবা তার খাবার টেবিল ছাড়বেন তীব্র অবহেলায়। তাই ইরা গেল না। বড়মা হয়তো পরে বকাঝকা করবেন দেরি করে ওঠার জন্য, তবে এখন আর সামনে গিয়ে নিজের জন্য সাফাই গাইতে ইচ্ছে হলো না তার। ইরা পেছনেই ফিরে দাঁড়ালো, আবারও পা বাড়ালো উপরের দিকে। খিদে পেয়েছে ঠিকই, তবে এখন নিচে গিয়ে বাবার খাওয়ার ব্যাঘাত ঘটাতে চাইল না মেয়েটা। ইরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। করিডোরে পা রাখতেই মুখোমুখি হলো ইয়াসের সাথে। সামনাসামনি পড়াই থেমে গেল ইরার পা। মাথা নিচু করে নিল তড়িৎ বেগে। ইয়াস দুহাত ভাঁজ করে দাঁড়ালো ইরার সামনে। এক ভ্রু তীরের ন্যায় উঁচু করে দেখতে লাগলো ইরাকে। নিচেই যাচ্ছিল সে। খানিক আগে কোয়েল ডেকে গেছে। ইরাকে ডাকতে চাইলেও শরীর খারাপের জন্য কোয়েল আর ডাকেনি, বরং আরেকটু ঘুমিয়ে নেওয়ার জন্য না ডেকে নিচে চলে গিয়েছিল সে। ইরা ইয়াসের সামনে পড়ায় বেশ অস্বস্তি অনুভব করলো। কাল রাতের কথাগুলো, ইয়াসের আচরণগুলো ইরাকে বেশ নাজেহাল করে তুলল। ভেতর থেকে হাঁসফাঁস করে উঠল। সামনাসামনি কিছু বলতেও পারছে না। ইরা পরনের ওড়না পেঁচাতে লাগলো আঙ্গুলে। ইয়াস সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি আবদ্ধ করলো। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট কামড়ে হাসলো। তর্জনী আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে করতে আরও এক পা এগিয়ে এলো ইরার সামনে। আচমকাই এভাবে এগিয়ে আসায় ইরা পিছিয়ে গেল। দেওয়ালের সাথে সিটিয়ে গেল একদম। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ধাতস্থ করলো নিজেকে। ইয়াস ইরার পাশে দেওয়ালে এক হাত রেখে পিন করে দিল ইরাকে। ইরা সেদিকে তাকিয়ে শুকনো ঢুকিল। কাপা গলায় শুধালো, কি হয়েছে? এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? নিচে গিয়ে আবার উপরে ফিরে এলে কেন? ইরা ছলছলে নয়নে মাথা তুলে তাকালো। ইয়াসকে ঠিক কী বলবে বুঝে উঠতে পারল না মেয়েটা। ইয়াসের কপালের ভাঁজ গাঢ় হলো, সাথে উত্তেজিত হয়ে উঠল মনটা। ইয়াস আলতো করে ইরার চোখের পানি মুছে দিল। ইরা সেদিকে পলকহীনভাবে তাকিয়ে রইল। কাঁদছিস কেন বোকা মেয়ে? ইরা মাথা নাড়ালো কেবল। ইয়াসের শীতল ছোঁয়ায় দেওয়ালের সাথে আরও সিটিয়ে গেল মেয়েটা। ইয়াসের তপ্ত নিঃশ্বাস ইরার চামড়ায় পড়তেই শিউরে উঠল ইরার মেয়েলি কায়া। বুকটা কেমন ধুকপুক করছে তার। ট্রেনের গতিতে ছুটছে হৃৎপিণ্ডটা। বাবার কথা ভুলে গেল আচমকা। দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল পরনের কাপড়। শরীর ঠিক আছে? ইরা নিজেকে সামলে মাথা নাড়ালো। ইয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, 1 সপ্তাহ বাদে এক্সাম তোর, সে খেয়াল আছে? ইরা তড়াক করে মাথা তুলল। এত কিছুর চাপে ভার্সিটি যায়নি কতদিন হয়ে গেল। সাথে নোটস যেগুলো নিয়েছিল সে অনুযায়ী পড়াও হয়নি। এখন কিভাবে ভালো রেজাল্ট করবে সে? বই তো খোলা হয়নি। ইরা শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে না করলো। ইয়াস মৃদু হাসলো। টেবিলের ওপর কিছু নোটস রাখা আছে, সাথে সিলেবাস তৈরি করেছি আমি, নিয়ে নিস। আর খাবারটা খেয়ে পড়তে বস। মা কিছু বললে আমি দেখে নিব, দ্রুত চল।
ইয়াসের কথায় বাদ সাধল ইরা। দ্রুত মাথা নাড়িয়ে বলল, এখন নিচে যাব না, পরে খেয়ে নিব আমি, আপনি যান, খেয়ে নিন। কপাল কুঁচকে নিল ইয়াস। ইরার নিচে না যাওয়ার কারণটা বোধগম্য হলো না তার। ইরার দিকে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করে আওড়ালো, নিচে যাবি না কেন? এমনি, আমতা আমতা করে বলল ইরা। ইয়াস আর প্রশ্ন করল না, বরং নিজ মনেই কী যেন ভেবে চুপ মেরে গেল। সরে দাঁড়ান। ভাবনায় ছেদ ঘটে ইয়াসের। ইরা কেমন কাচুমুচু করছে, মুখটাতে জেগে বসেছে এক রাশ লজ্জা। ইয়াস ইরাকে পরখ করলো খুব সূক্ষ্মভাবে। তার এভাবে এতটা কাছে দাঁড়িয়ে থাকাটা যে ইরাকে কাঁপিয়ে দিয়েছে ভাবতেই ঠোঁট কামড়ে হাসল ইয়াস। মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি। ইয়াস ইরার কথাতে পাত্তা দিল না মোটেও, বরং ইরাকে জ্বালাতে আরও কাছে সরে এলো। ইরা একেবারে লেপটে গেল দেওয়ালের সাথে। সাথে ইয়াস দেওয়ালে দুহাত রেখে মাঝখানে আটকে দিল ইরার ছোট্ট দেহখানা। মাথা নিচু করে সরাসরি ইরার মুখের দিকে তাকালো। ইয়াসের বুক বরাবর ইরার মাথা এসে ঠেকেছে। ইরা ইয়াসের প্রশস্ত বুকের দিকে তাকিয়ে শুকনো ঢোকিল। সেদিনের কথা মস্তিষ্কে হানা দিতেই দ্বিগুণ আড়ষ্টতা জেগে ধরল মেয়েটাকে। তীব্র লজ্জায় অস্বস্তিতে গুটিয়ে নিল নিজেকে। কান গরম হয়ে উঠল আপনা আপনি। ইরা ঘন ঘন ঢোক গিলতে লাগলো নিজেকে সামলাতে। ইয়াস ইরার এমন বেহাল অবস্থা দেখে আপন মনেই বড্ড খুশি হলো। ইরার নজর আড়ালে ঠোঁট কামড়ে হাসলো। ডান হাত বাড়িয়ে আলতো করে স্পর্শ করলো ইরার হাত। কেঁপে উঠল ইরা। নরম স্পর্শে শিহরণ বয়ে গেল শিরা উপশিরায়। ইরার ভারী নিঃশ্বাসে ইয়াস আরও বেশি নিজের নিয়ন্ত্রণ হারল। ইরার হাতের পৃষ্ঠভাগে ঠোঁট স্পর্শ করলো পরপর কয়েকবার। ইরা আরও সিটিয়ে গেল। শক্ত করে খামচে ধরল পরনের কাপড়। ভারী নিঃশ্বাসের সাথে তার বুকের উঠানামায় ইয়াস নিজের খেই হারালো। আচমকা মুখ গুছল ইরার গলার ভাঁজে। ইরা জমে গেল বরফের ন্যায়। মৃদু গুঙিয়ে উঠে খামচে ধরল ইয়াসের শার্টের কলার। শার্টের ফাঁক গলিয়ে ইরার নখ বসে গেল তার প্রশস্ত বুকে। ইয়াস অন্য হাতে আঁকড়ে ধরল ইরার ধনুকের ন্যায় বাঁকানো মেয়েলি কোমরখানা। ইরার কায়া তখন ছটফট করে উঠল। পুরুষালী দেহের ঘ্রাণে ইরা পাগল হয়ে উঠল। ইয়াসের ঠোঁটজোড়া তখন ইরার গলার ভাঁজে ছুঁয়ে দিতে লাগলো কোমলভাবে। তার হাতের বিচরণ অবাধ্য হতে থাকলো নারী দেহের ভাঁজে। ইরা তখন ভ্রমে পড়ে গেল। ইয়াসের প্রতি সকল মান অভিমান কোথায় যেন হাওয়া হতে থাকলো। ইয়াসের ছোঁয়ায় ইরা মস্তিষ্কের স্বাভাবিকতা হারালো। বিকলাঙ্গ মস্তিষ্ক শুধু ইয়াসের শরীরের ঘ্রাণ, নরম ছোঁয়া, তার চোখের তৃষ্ণার্ত চাহনি অবলোকন করে চলেছে। ইয়াস নিজের সিগারেটে পোড়া কালচে ঠোঁট জোড়ায় ইরার গলার ভাঁজে ডুবিয়ে রেখেছে। ঠোঁটের নরম স্পর্শে সেটা ভিজে গেছে খানিকটা। ইরার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদে করিডোর থমকে গেল। ফ্লাওয়ার ভাজে হাতের মৃদু ধাক্কায় শব্দ হলেও কারো কানে তা পৌঁছালো না। ইয়াস তখনও ইরার দেহে মগ্ন। গলার ভাঁজ হতে মুখ তুলে ভারী শ্বাস আশ্রে ফেলল ইরার মুখে। ইরা চোখ বন্ধ করে নিল। ইয়াসের তপ্ত নিঃশ্বাস যেন চামড়া ভেদ করে হৃদয় পোড়াতে লাগলো। ইরা শুকনো ঢোক গিলে গলা দিয়ে স্বর বের করতে চাইলেও তা পারল না। ইয়াসের শার্টের কলার তখনও তার শক্ত হাতের মুঠোয় আবদ্ধ। ইয়াসের লাল চোখ জোড়ায় স্থির ইরার তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি রঙা ঠোঁটের ভাঁজে। ইয়াস শুকনো ঢোক গিলল। গলা তার বারবার শুকিয়ে যাচ্ছে। মনটা চাচ্ছে আলতো করে নিজের ঠোঁটের ভাঁজে ইরার ঠোঁট দখল করতে। তবে ইরা কী ভাববে? এতক্ষণ যা করলো তার জন্য নতুন করে যদি আবার মূল্য দিতে হয়। ইয়াস ভাবতে পারছে না কিছুই। এই মুহূর্তে এমন অদ্ভুত ভাবনাগুলো মস্তিষ্ক নিতে পারছে না। শুধু চিৎকার করে বলছে নিজের মনের ইচ্ছাটা পূরণ করতে। ইরা না জানুক, সে তো জানে ইরা তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী। তাহলে বাধা কোথায়? ইয়াস এত এত সমীকরণ মিলাতে পারল না। আচমকা ঠোঁট বাড়িয়ে স্পর্শ করলো ইরার কম্পনরত উষ্ণতায়। ইরা স্তব্ধ হয়ে গেল, ভুলে গেল নিঃশ্বাস নিতে। ইরা দম খিচে রইল। অন্যদিকে ইয়াস নিজের সবটুকু কোমলতা দিয়ে পান করতে লাগলো প্রিয় নারীর ঠোঁটের মিষ্টি মধুসূদন। ধীরে ধীরে ইরা ঠোঁট জোড়ায় ইয়াসের ঠোঁটের ভাঁজে পুরোপুরিভাবে জায়গা করে নিল অদ্ভুত এক মিষ্টি অনুভূতি। তিরতির করে ছড়িয়ে পড়ল শিরা উপশিরায়। শরীরের ভাঁজে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল উত্তেজনার চরম শিখর। ইরা চোখ বুজে নিল। রেসপন্স করার শক্তি না থাকলেও ইয়াসের ছোঁয়াগুলো অনুভব করার চরম ইচ্ছাতে গা ভাসালো সে। থামালো না ইয়াসকে, বরং শক্ত করে আঁকড়ে ধরল তার শার্ট। কাঁধ ধরে রেখেছে অন্য হাতে। ইয়াসের শার্ট তখন এলোমেলো, ঘামে জুবুথুবু হয়ে গেছে অর্ধেকাংশ। তবুও তার ধ্যান তাতে নেই।
তা না তো আশেপাশের কোনো কিছুতে আছে মন। সে মত্ত হতে শুরু করেছে ইরাতে। স্থান কাল ভুলেই স্পর্শে কাঁপিয়ে দিতে শুরু করেছে নিজের স্ত্রীকে। অথচ ইরার কাছে সে পরপুরুষ, যা এই মুহূর্তে ইরা ভুলতে বসেছে। ছোট্টবেলার পুতুল খেলা ভেবে যা হয়েছিল তা সত্যি ভেবে বারবার ইয়াসের স্পর্শে নিজেকে মাতিয়ে তোলে ইরা। অদ্ভুত টানে বারবার নিজেকে সঁপে দেয় তার কাছে। ইরার দম খিচে থাকাতে সে বেশ বিরক্ত হয় ইয়াস। ভাটা পড়ে মিষ্টি অনুভূতিতে। তবুও ইরাকে আলাদা করে না, নিজের সাথে শক্ত করে আঁকড়ে ধরে ছাড়ে ইরার ঠোঁট। উত্তপ্ত নিঃশ্বাস ইরার মুখে আশ্রয় ফেলে হাসকি স্বরে আওড়ায়, নিঃশ্বাস নে, মরে যাবি তো, পরে আদর দেওয়ার মতো মানুষ থাকবে না যে। ইরা কেঁপে উঠল, পুরোপুরি না হলেও খানিক সম্বিত ফিরে পেল নিজের। চোখের কোণ বেয়ে পানি ঝরল। ইয়াসের কলার হতে হাত আলগা হয়ে এলো অল্প। বারবার এভাবে লজ্জায় পড়তে হচ্ছে ভেবেই বেশ কান্না পেল মেয়েটার। যখন তখন আবেগে গা ভাসিয়ে ইয়াসের স্পর্শে সাড়া দিয়ে আবার তীব্র লজ্জায় কাতর হয়ে পড়ছে সে। অথচ নিজেকে এমন পরিস্থিতিতে পড়া হতে আটকাতে পারছে না। ইরা কথা বলতে পারল না। মুখটা অভিমান লজ্জায় ছোট্ট হয়ে এলো। সরেও যেতে পারল না। সামনে ইয়াস, সাথে তার নিজের পা পাথরের ন্যায় ভারী অনুভূত হচ্ছে। ঠোঁটের সাথে সাথে নড়াচড়া করার শক্তিটুকুও যেন ইয়াস শুষে নিয়েছে। ইয়াস ইরার নিস্তব্ধতা দেখে ঠোঁট কামড়ে হাসল। তর্জনী তুলে আলতো করে মুছে নিল নিজের ঠোঁট। অতপর ইরার ঠোঁটে চোখ ফেলে ছুঁয়ে দিল তার ভেজা ওষ্ঠ্যথয়। ইরা নিজেকে গুটিয়ে শুকনো ঢুকিল। আর একবার ছুঁয়ে দিই। ইয়াসের সোজাসাপটা কথায় ইরা চোখ নামিয়ে নিল। কিছু বলতে চাইছে মন, অথচ গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই কি মুসিবত! ইয়াস ইরার চুপ থাকা দেখে আবারও একবার ছুঁয়ে দিল ইরার ঠোঁট। গভীরে যেতে পারলো আর কই। ইয়াস ইরার তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠ্যধর পুনরায় নিজের আয়ত্তে নিয়ে নিতেই বাঁধল বিপত্তি। করিডোরের শেষ মাথায় হঠাৎ একটা আওয়াজ, ধপ করে পড়ে গেল কেউ। ইরা ইয়াসের শুভ্র মায়াজাল হতে এক ঝটকায় বেরিয়ে এলো। ইরার মস্তিষ্ক সচল হতেই মেয়েটা আচমকা ইয়াসের থেকে আলাদা হয়ে গেল। নিজেকে সামলে দ্রুত চোখ রাখলো করিডোরের শব্দকৃত সেই জায়গায়। কোয়েল! ইরার চোখ বড় বড় হয়ে এলো। বিস্ফোরিত নয়নে সামনের দিকে তাকালো। কোয়েল মেঝেতে বসে আছে, আর তার ফোন পাশেই মেঝেতে পড়ে ভেঙে গেছে প্রায়। যার শব্দে সে নিজের সম্বিত ফিরে পেয়েছে ভাবতেই কান গরম হয়ে এলো ইরার। ব্যাপারখানা বুঝতে পেরেই চোখ জোড়া বড় বড় অবস্থায় মাথা নিচু করে নিল তড়িৎ বেগে। তার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত তা বুঝে উঠতে পারল না। কোয়েল তাদের এই অবস্থায় দেখেছে ভাবতেই মাটি দুভাগ করে সেখানেই ঠাঁই নিতে ইচ্ছে হলো ইরার। সাথে ইয়াসের সাথে এতটা ঘনিষ্ঠ হয়েছে ভাবতেই মাথা খারাপ হয়ে গেল। পাগল পাগল লাগলো নিজেকে। এখন ইয়াসের সামনে কিভাবে দাঁড়াবে সে? কিভাবে চোখে রাখবে চোখ? কোয়েলের মুখের আদলে তীব্র অবিশ্বাস্য সাথে এমন দৃশ্য দেখায় লজ্জায় মাথা ঘুরছে তার। কখন যেন সেন্স হারাবে। এত সব দেখার পরে নিজের টাল সামলাতে না পেরে ধপ করে ফ্লোরে বসে পড়েছে সে। চুপচাপ স্থান ত্যাগ করতে চেয়েও পারেনি, শক্তি পায়নি পাই। এতদিন যা ভেবেছিল তা সত্যি বুঝতে পেরেই বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। অভির জন্য মনটা পুড়তে থাকলো। সাথে ইয়াসের দিকে তাকিয়েই স্তব্ধ হয়ে গেল কোয়েল। অন্যদিকে ইয়াস তখন তীব্র বিরক্তি নিয়ে হাতের মুঠোয় শক্ত করে নিজেকে সামলাতে ব্যস্ত। আচমকা ইরার এভাবে সরে যাওয়া মোটেই পছন্দ হয়নি তার। দ্বিতীয়বার ঠোঁটজোড়া ছুতে গেল, অথচ তা এক সেকেন্ডও স্থায়ী হলো না। ইয়াসের মাথা ফাটাতে ইচ্ছা হলো নিজের। সাথে সাথে কোয়েলের দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে লাগলো। মনে মনে ছুড়ল কয়েকটা গালি। ইয়াস একবার তাকালো ইরার লাল হয়ে যাওয়া মুখশ্রী পানে। অতপর কোয়েলের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আসার আর সময় পেলি না? হাতে জোর বল নেই, ফোন ফেলে দিলি কেন? হরলিক্স খাস না? শক্তি কোথায় গেল তোর? কোয়েল থতমত খেলো। নিজের ভাবনার ছেদ ঘটি ইয়াসের কথা কর্ণপাত হতেই বিরক্ত হলো সে। তবে এখন বিরক্ত প্রকাশ করার অবস্থায় সে নেই। কোয়েল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ইরার দিকে তাকালো। অতপর চোখ জোড়া ছোট্ট ছোট্ট করে বলল, কি কি ছিল এসব? দেখেছিসই তো, তাহলে জিজ্ঞাসা করছিস কেন? ইয়াস কপাল কুঁচকে চট করে ছাড়লো একখানা ভারী শব্দ। কোয়েল লজ্জা পায়, সাথে নিজের জিজ্ঞেস করা প্রশ্নের জন্য নিজের উপরেই বিরক্ত হয়। ইয়াস থাকাকালীন এমন প্রশ্ন ইরাকে সে করতে চায়নি, কিন্তু সামলাতে পারেনি নিজেকে। তবে কোয়েল নিজের অস্বস্তি আড়াল করলো।
কপাল কুঁচকে বলল, দেখেছি তো, দিন দুপুরে যেখানে সেখানে রোমান্স করছো, লজ্জা করে না? বাড়ির কেউ দেখলে কি হতো? বোন হোস তুই আমার, মুখে লাগাম টান, বাড়ির কেউ দেখলে সুরসুর করে চলে যেত, মনে মনে রাগে তীর বিরিয়ে উঠে বেলুনের ন্যায় ফুলে যেত ঠিকই, তবে ইয়াস কাইসারকে কিছুই বলতো না। ইউ নো হু আই অ্যাম। ইয়াসের ভাব নিয়ে বলা কথাটাই মুখ পাকালো কোয়েল। পাশে তাকে ইরাকে কিছু বলার জন্য মুখ খুলতেই কপাল কুঁচকে গেল মেয়েটার। ইরা কই গেল? ইয়াস চট করে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। তার ভ্রু যুগলও কুঁচকে গেল। আপন মনে কী যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। বিরক্তকর মুখে কোয়েলের দিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, সুযোগ বুঝে শিকার পালিয়েছে। উফ। ইরা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে ছুটল। ইয়াস কোয়েলের কথোপকথনের মাঝে খুব সন্তর্পণে নিজেকে সরিয়ে নিয়েছিল সে। কোয়েল তার বড় বোন, এমন একটা পরিস্থিতিতে কোয়েলের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা ইরার নেই। এমনিতেই ভেতরটা হাঁসফাঁস করছে এটা ভেবেই যে সে ইয়াসের এতটা কাছাকাছি গিয়েছে, তাও স্বইচ্ছায়। তার উপর আবার কোয়েলের নজরে পড়ায় ইরার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কথা বলার শক্তি বা কোনো অজুহাত দেওয়ার ক্ষমতা তার নেই। এসবের পর কোয়েল তাকে কীভাবে নেবে এটা ভেবেই মাথা খারাপ হচ্ছে ইরার। সাথে ইয়াস নিশ্চয়ই আজকের ঘটনার সুযোগ নেবে তার থেকে, যখন তখন খোঁজাবে আর নানান বাহানায় কাছে আসবে। ইরা সব কিছু ভেবে বড্ড বিরক্ত হয়। নিজের প্রতি নিজেই তিক্ততার সৃষ্টি হলো তার। নিজেকে সামলাতে না পেরে এমন উদ্ভট কাণ্ড কবে যে ঘটানো বন্ধ হবে তা বুঝে উঠতে পারছে না মেয়েটা। ইয়াসকে দেখলেই কেন এত আবেগী হয়ে ওঠে তা ভেবে পাচ্ছে না সে। ইরা বুকে হাত দিয়ে বেশ কয়েকবার বড় বড় শ্বাস ফেলে নিজের ঘরে পা রাখে। দরজা ঠেলে বিছানার পানে নজর দিতেই কপাল কুঁচকে গেল ইরার। নেহা বসে আছে পায়ের উপর পা তুলে। ইরা অবাক হয় বেশ, তবে মুখে কিছু না বলে চারিপাশে ভালো করে পরখ করে নেয়। বড় মানেই, তাহলে নেহা এখানে কেন? কি বলতে এসেছে সে? ইরার মনে এক রাশ প্রশ্নের উদয় হয়। সামনের দিকে পা আর বাড়ল না। ইরাকে ঘরে প্রবেশ করতে দেখে নেহা রাজকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার হিলের ঠকঠক আওয়াজ ছড়িয়ে পড়ল ঘরের আনাচে কানাচে, যা ঘরটাকে আরও গম্ভীর করে তুলল। নেহার মুখের চিরচেনা সেই বাঁকা হাসি আজও দৃশ্যমান। ইরার নজরে এলো না তা। নেহা ইরার দিকে এগিয়ে এসে থেমে গেল। ইরার পা থেকে মাথা অবধি ভালোভাবে পরখ করে তাচ্ছিল্য হাসল। ইরা কিছু বলল না। নেহা ইরার লম্বা চুলে আলতো করে নিজের হাত ছোঁয়ালো। ইরা নড়ল না, বরং শক্ত হয়ে রইল। খুব বেশি জ্বালা না? ভালোই তো ঘষাঘষি করছিলি দেখলাম। ইয়াস কাইসারের সাথে মজা করছিলি বুঝি? ভালো ভালো। ইরা চোখ বন্ধ করে নেয়। নোংরা কথাগুলো কাটার ন্যায় বিধে তার শরীরে। আচমকা ক্ষত হয় হৃদয়টা। চোয়াল শক্ত হয়ে উঠলেও মুখে বলে না কিছুই। ইয়াসের সাথে তার এমন ঘনিষ্ঠতা দেখলে শুধু নেহা নয়, বরং যে কেউ নোংরা মন্তব্য করবে। কেননা ইরার সাথে ইয়াসের তেমন কোনো সম্পর্ক নেই যার দোহাই দিয়ে ইরা নিজেকে পবিত্র প্রমাণ করবে। ইয়াসের স্পর্শগুলো বৈধ বলে পরিচয় দিবে। ইয়াস সবটা জানলেও ইরা তো জানে না, তাই গলা উঁচু করল না ইরা, বরং স্তব্ধ থেকে হজম করলো নেহার নোংরা বাণীগুলো। ইরার নিস্তব্ধতা নেহাকে অপমানিত বোধ করালো। চোয়ালদয় শক্ত হয়ে এলো। তীব্র হিংসার রাগে তিরতির করে কেঁপে উঠল নেহা। ইরার চুলে রাখা হাত শক্ত হয়ে এলো। আচমকা টেনে ধরল ইরার চুলের গোছা। ইরার তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে কুকিয়ে উঠল। আচমকা এমন ব্যথা তাকে বেশ কাহিল করে ফেলল। হাত উঁচু করে নেহাকে দূরে সরাতে চাইল, তবে হিংস্র নেহা সরল না, বরং শক্ত থেকে শয়তানি হাসি হাসলো। হাতের চাপ প্রয়োগ করলো তীব্রভাবে। গায়ে কথা লাগেনি না? চামড়া মেবি মোটা হয়ে গেছে। ছাড়ুন নেহাপু। নেহা শুনল না, বরং ইরার ব্যথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আরও বেশি করে টেনে ধরল ইরার চুলের গোছা। ইরার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে গেল। চোখের কোণ বেয়ে পানির কণা গড়ালো। জানিস তুই কার মতো হয়েছিস? কার গুণ তোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে? ইরা উত্তর করল না। চোখে পানি নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নেহার হিংস্র মুখাবয়বের দিকে। কাল রাতের ব্যথা যেন আবারও চড়ে যাচ্ছে। এভাবে চুল টেনে ধরার দরুন মাথার নার্ভগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। তীব্র ব্যথায় অবশ হতে লাগলো মস্তিষ্ক।
ইরার চোখের পানি দেখে নেহা বড্ড আনন্দ পেল। বাঁকা হেসে দাঁত কিরমির করতে করতে আওড়ালো, তুই না তোর মায়ের মতো হয়েছিস, একদম তার কার্বন কপি। নেহা থামল। ইরার চোখে খানিক অবাকের রেশ। নেহার কথা সে বুঝে উঠতে পারল না। এমন হিয়ালিপূর্ণ কথার অর্থ বুঝতে সক্ষম হলো না তার মস্তিষ্ক। ইরার মনে প্রশ্ন জাগলো, মায়ের মতো মানে কি বলতে চাইছে নেহা? নেহা আবারও হাসল। তার হাসির ঝংকার অদ্ভুত ধ্বনি সৃষ্টি করলো ইরার ছোট্ট ঘরটায়। ইরার চোখ তখন পানিতে টইটুম্বর হয়ে উঠেছে। নেহার কথা বুঝতে না পারলেও ব্যথার তীব্রতা তাকে আরও বেশি করে কাহিল করে তুলেছে। নেহা ইরার চোখের দিকে তাকিয়ে দাঁত পিষে আওড়ালো, তুই তোর মায়ের মতো চরিত্রহীন। হ্যাঁ। কথাটা শেষ করতে পারেনি নেহা। হঠাৎ তীব্র এক ধাক্কায় মুখ থুবড়ে ফ্লোরে আছড়ে পড়ল সে। ভাঙা হাতটা ব্যান্ডেজে মোড়ানো ছিল, যা এখন শক্ত ফ্লোরের আঘাতে ঝনঝন আওয়াজ করে উঠল। সাথে নেহার অস্ফুট আর্তনাদে ভেসে গেল পুরো ঘর। নেহার কপালে চোট লাগলো টেবিলের কোণায় আঘাত লাগার ফলে। গল গল করে রক্ত ঝরতে লাগলো সেটা হতে। শক্ত মুখে হঠাৎ করেই ব্যথার কাতরতা সৃষ্টি হলো। নেহা নুইয়ে পড়ল। অন্যদিকে ইরা, যার চোখ দিয়ে ঝরছে আগুন, মুখটা টকটকে লাল বর্ণ ধারণ করেছে তীব্র রাগে। শরীরটা কাঁপছে, জোয়ালদয় পাথরের ন্যায় শক্ত। ইরার মুষ্টিবদ্ধ হাত যেন থরথর করে কাঁপছে রাগে। চোখের আগুনে ভস্ম করার পায়তারা করছে নেহাকে। মাকে নিয়ে বলা কথাটা তার মস্তিষ্ক তীব্র প্রভাব ফেলেছে, যার দরুন ইরা নিজের নরম খোলস ত্যাগ করেছে চোখের পলকে। ধ্বংসাত্মক সেই রূপ যা নেহাকে স্তব্ধ করে দিল। নেহার কপাল বেয়ে ঘাম ঝরালো, চোখে উদয় হলো মিটমিটে ভয়ের। গলা শুকিয়ে গেলেও তা প্রকাশ করতে পারল না। ইরাকে তুচ্ছ ভেবে শক্ত গলায় আবারও কিছু বলতে গেল। ঠিক তখনই আচমকা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। ইরা শক্ত হাতের থাবার তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল নেহা। তার কণ্ঠনালী ইরার শক্ত হাতের মুঠোই, যার দরুন ঘুরে গেল তার পৃথিবী। চোখ মুখ খিঁচে নিল ব্যথার তীব্রতা সহ্য করতে। নেহার এতটা ব্যথা অনুভব করতে পারলেও ইরার চোখে মায়া দেখা গেল না, বরং চোখের চাহনিতে হিংস্রতা বৃদ্ধি পেল। খবরদার, মাকে নিয়ে কথা বলবি না। তোর ওই নোংরা মুখ থেকে আমার মা সম্পর্কে কোনো বাক্য শুনতে চাই না আমি। দ্বিতীয়বার তোর ওই মুখ থেকে যদি আমার মাকে নিয়ে কোনো শব্দ বের হতে দেখি, তাহলে বিশ্বাস কর, তোর ওই মুখ আমি রাখবো না। ইরা কায়সার কী জিনিস তা তোকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। এতদিন অনেক জ্বালিয়েছিস, আমি কিছু বলিনি। তবে মাকে নিয়ে কথা বলে মোটেও ঠিক করিসনি নেহা শিকদার, মোটেও ঠিক করিসনি। আমার মা পবিত্র, তাই তাকে নিয়ে কথা বলার অধিকার তুই রাখিস না। কেউ না জানুক, আমি জানি আমার মা কি। তাকে না দেখি, না অনুভব করি তার আদর। তবে আমি বিশ্বাস করি তোদের মতো নোংরা মস্তিষ্কের মানুষের ভিড়ে আমার মা পবিত্র একখানা ফুল ছিল। আর সে এই পাপে পরিপূর্ণ দুনিয়ায় থাকতে পারেনি তোদের জন্য। তোদের পাপের জন্য তাকে নিয়ে কথা বলবি না তুই। ইরা ঝাড়া মেরে নেহার গলা ছেড়ে দিল। দাঁত কিরমির করতে করতে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তার চোখের আগুন তখনও উজ্জ্বল, কোনায় নোনা জল যারা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। নেহার বুকটা কেঁপে উঠল, গলায় হাত দিয়ে হাঁপাতে লাগলো। 5 আঙ্গুলের দাগ তার ফর্সা গলায় সুস্পষ্ট। নেহার চোখের কোণ বেয়ে পানি গড়াতে লাগলো নিঃশব্দে। বুকটা কেমন ধরফর করছে তার। ইরার এমন রূপ সে মোটেও আশা করেনি। সে জানে ইরার খোলস পাল্টাতে পারে, তবে সরাসরি তাকে এভাবে আঘাত করে বসবে তা নেহা ইহকালেও ভাবেনি। নেহার কপাল বেয়ে তখনও রক্ত পড়ছে, মাথা ঘুরছে তার। রক্ত আর ঘাম তখন একে অপরের সাথে মিশে যেতে থাকলো। ইরা নিজেকে সামলে নিল। নেহার দিকে তাচ্ছিল্য মাখা দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গেল বিছানার পানে। চোখ বুজে বড় বড় শ্বাস ফেলল। বুকটা জ্বললেও নিজের রাগটা সামলাতে পারছে না। সে জানে তাকে যা বলা হয়েছে পুরোপুরি সত্যি নয়। এখানে নিশ্চয়ই কিছু একটা ভুল আছে। দাদার মুখে যতটুকু শুনেছে অবচেতন মন তা ভোলেনি। তার মা পবিত্র, আর এটাই সত্যি। নবিতা বেগম নিহান কায়সারকে ঠকায়নি, ঠকাতে পারে না। ছোটবেলার ঘটনাগুলো ইরার অনেকটাই অজানা, সাথে অস্পষ্ট। তবে তার দাদা নাবিলের মুখে মাকে নিয়ে বলা সেই নিঃশব্দ আর্তনাদগুলো ইরার মন মস্তিষ্কে এখনও তাজা। তাই সে বিশ্বাস করে তার মাকে নিয়ে বলা হয়েছিল তা সত্যি নয়, হতে পারে না। ইরা লম্বা শ্বাস টানল, চোখের কোণ মুছে নিল এক হাত উঁচিয়ে, অতপর তাকালো নেহার দিকে।
নেহা খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ালো, টেবিলে রাখলো এক হাত, জোরে জোরে নিঃশ্বাস ফেলে ধাতস্থ করলো নিজেকে। হাতেও ব্যথা পেয়েছে, কপালের আঘাতও বেশ ভালোই বোঝা যাচ্ছে। নেহার অদ্ভুত দৃষ্টি ইরার দিকেই আবদ্ধ। ইরা তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। গেট আউট। ইরার অকপটে বলা কথাটাই তীব্র অপমানে জ্বলে উঠল নেহা। ইরা তাকালো সেদিক পানে, তবে তার চোখে কোণে ভয় ছিল না, না তো এভাবে তাচ্ছিল স্বরে বলার কোনো রূপ দ্বিধা। নেহার রাগ হলো, ভুলে গেল ইরার ভয়ানক সেই রূপ। দাঁত কিরমির করতে করতে আঙ্গুল তুলল। তোকে আমি আই সেড গেট আউট অফ মাই বেডরুম। ইরা দাঁতে দাঁত চাপলো। মামুনি কিন্তু তোকে ছাড়বে না, বলে দিব সবটা। তুই যা যা করলি সব কিছুর জন্য তোকে পে করতে হবে ইরা, সব কিছুর মূল্য তোকে দিতে হবে। নেহার কথা শুনল ইরা, ঠোঁটের কোনায় তাচ্ছিলের হাসি। বিরক্তিকর চাহনি নিয়ে তাকালো নেহার দিকে। অনামিকা বেগমের কথা শুনেই ইয়াসের সাথে করা সেই নোংরা কাজগুলোর কথা মনে হলো ইরার। আচমকা একরাশ ঘৃণা এসে হানা দিল ইরার মনে। যা বলে দে, তুই আমাকে তুই তুই করছিস, আমি তোকে। ইরা আচমকা দাঁড়িয়ে পড়ল, তীক্ষ্ণ দৃষ্টি আবদ্ধ করলো নেহার মুখ পানে। তার হঠাৎ এমন পরিবর্তনে ভড়কে গেল নেহা। ইরার তীক্ষ্ণতা বড্ড বেকায়দায় ফেলে দিল তাকে। ইরা এক পা করে এগিয়ে আসলো নেহার সম্মুখে। আচমকা নেহার চুলের মুঠি টেনে ধরে আছড়ে ফেলল ঘরের বাহিরে। নেহার টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে আবারও একবার ফ্লোরে পড়ে গেল। ক্ষতস্থানে আরও বেশি আঘাত লাগলো। মুখ দিয়ে বেরিয়ে গেল অস্ফুট আর্তনাদ। ইরা দাঁতে দাঁত চেপে ধরল, ফিসফিস করে আওড়ালো, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। যা বলে দে তোর মামুনিকে যে আমি তোর সাথে কি কি করেছি, আর আমি ইয়াশ কায়সারকে বলে দিব তুই আমার সাথে কি কি করেছিস। যদিও ইরা কায়সারের কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না, তবুও হিসেব সমান সমান করতে হবে তো। তুই অনামিকা কায়সারকে বলবি, আমি ইয়াশ কায়সারকে, সমান সমান হয়ে যাবে। তুই ইয়াশকে এভাবে নিজের কাছে টানতে পারিস না, সে শুধু আমার, তুই ওর দিকে হাত বাড়াস না ইরা। নেহার কথার পাছে অদ্ভুত হাসল ইরা, ঘাড় সামান্য কাত করে দৃঢ় কণ্ঠে আওড়ালো, ওনাকে কাছে টানতে হবে না, উনি এমনিতেই কাছে আসে, সাথে আছে মিশে আছে আমার মনের প্রতিটি কোণায়, শরীরের শিরা উপশিরায় সে আছে, তাই তাকে কাছে টানার প্রয়োজন পড়বে না। সেদিনের সেই ষড়যন্ত্র সব কিছু কেড়ে নিয়ে গেছিল ঠিকই, তবে এখন তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছে। তাই তার আশা বাদ দে, চলে যায় এখান থেকে, জাস্ট গেট লস্ট। ইরা সপাটে দরজা বন্ধ করে নিল। নেহা হাত মুষ্টিবদ্ধ করে মেঝেতে আঘাত করলো। খানিক বাদে বিড়বিড় করতে করতে উঠে পা বাড়ালো নিজের ঘরের দিকে। ইরার ব্যবহার, তার প্রতিটি কথা নেহার হিংস্র মস্তিষ্কে তীব্র প্রভাব ফেললেও সে শান্ত থাকলো। কেননা সে জানে চাইলেও সে ইরাকে সহজে নিজের সামনে মাথা নোয়াতে পারবে না, কেননা ইয়াশ কায়সার আর অনামিকা বেগমের হাতের পুতুল হিসেবে নেই। সে সবটা জেনে গেছে। অনামিকা বেগম চাইলেও ইয়াশকে আর নিজেকে নিজের দিকে টানতে পারবেন না, না তো নেহা এত সহজেই ইয়াশকে পাবে। নেহা চলে যেতেই সেখানে এসে উপস্থিত হলো ইয়াশ কায়সার, যে ইরার আচমকা সেখান হতে চলে আসার কারণ খুঁজতে ইরার ঘরের দিকে এসেছিল। অতপর এত সব কাণ্ড নিজ চোখে দেখে খানিক অবাক হয় সে। বিশ্বাস করতে কষ্ট হয় ইরার সত্যি সত্যি নিজের কোমলতার খোলস বের করেছে। মাকে নিয়ে বলা কথাটা আচমকা ইরার কঠিন সত্তাকে জাগিয়ে তুলবে তা ইয়াশ ভাবতেও পারেনি। ইয়াশ জানে ইরা কঠিন, এর আগেও দেখেছে তাকে এমন হতে। তবে সবসময় বাড়ির প্রতিটি লোকের সামনে যে নিজেকে নরম আবরণে ঢেকে রাখত, পরিবার মনে করে সকলের সাথে নমনীয় ব্যবহার করলেও তার পরিবর্তে সে কিছুই পায়নি। তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, সাথে আঘাত ছাড়া তার জীবনে কিছুই ছিল না। কিন্তু ইরা এত কিছুর পরেও কোনোরূপ অভিযোগ করতো না, সকলকে আপন ভেবে মুখ বুজে থাকতো। অথচ আজ নেহার একটা বাক্য তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ইয়াশ পকেটে হাত গুজে ইরার ঘরের দরজার পানে তাকিয়ে রইল, চোখে খানিক অবিশ্বাস্য, মুগ্ধতা মিলে বিষে একাকার হয়ে গেছে। ইয়াশ ঠোঁট কামড়ে হাসলো, অতপর ফিসফিস করে আওড়ালো, দ্যাটস মাই ওম্যান, মিসেস ইয়াশ কায়সার। অভি। বাবার ডাকে থেমে যায় অভির পা। বাড়িতে প্রবেশ করেই সোজা পা বাড়িয়েছিল নিজের ঘরের দিকে। সকাল সকাল কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল সে, ফিরে বাবাকে সোফায় বসে থাকতে দেখেও তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজ মনেই যাচ্ছিল। হঠাৎ আলভি খানের কণ্ঠে অভি এগিয়ে এলো। ইয়েস ড্যাড।
আলভি খান ছেলের ক্লান্ত মুখশ্রী পানে তাকালেন। গরমে বেহাল হয়ে আছে অভির ফর্সা মুখখানা। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। আলভি খান হাতের বইখানা নামিয়ে রাখলেন। অভির হাতের কোটখানা নিজ হাতে নিয়ে রাখলেন পাশের সোফায়। অভিকে বসতে ইশারা করলে অভি চুপচাপ বাবার পাশে বসে পড়ল। আলভি খান চিন্তিত নয়নে চেয়ে বললেন, কোথায় ছিলে তুমি? এই গরমে কোথায় ছুটছ? অভি ক্লান্ত হেসে আওড়ালো, তেমন কিছু না ড্যাড, কী বলবে সেটা বলো। আলভি খান দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের কাঁধে হাত রেখে বলেন, বিকেলে তৈরি থেকো, আমরা কায়সার বাড়িতে যাচ্ছি। অভির ভ্রুযুগল কুঁচকে গেল। হোয়াই ড্যাড? ঠিক জানি না, তবে যেতে হবে। ইশাক নিজে আজ বিকেলে কায়সার বাড়িতে উপস্থিত হতে বলেছে। কিসের জন্য সেটা বলেছে? না। অভির কপালের ভাঁজ গাঢ় হলো। সাথে আলভি খান নিজেও বেশ চিন্তায় আছেন। বুঝে উঠতে পারছেন না এত জরুরি তলবের মানে কি। সকাল সকাল ইসহাক কায়সার নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন আলভি খানের পুরো পরিবারকে। কারণ জানতে চাইলে সারপ্রাইজ বলে ফোন রেখে দিয়েছেন। আলভি খান বুঝে উঠতে পারেননি কিছুই। স্ত্রীকে জানালো, সুজনা খান হাসি মুখে যাবেন বলে জানিয়ে দেন। আলভি খান স্ত্রীর ব্যবহারে বেশ অবাক। তার এতটা উৎসাহ কিছুতেই মেনে নিতে পারছেন না আলভি খান। কুটিল বুদ্ধিমত্তা সম্পন্ন স্ত্রী তার, তাহলে কোনো কিছু না ভেবেই কেন এক কথায় রাজি হলেন তিনি? ড্যাড, সব কিছু ঠিক আছে? ছেলের ডাকে ধ্যান ভাঙে আলভি খানের। জোরপূর্বক মুখে হাসি ফোটালেন ছেলের সম্মুখে। কাঁধ চাপড়ে বলেন, ইয়েস মাই বয়, যাও ফ্রেশ হয়ে রেস্ট করো। অভি মাথা নাড়িয়ে সোফা হতে কোটখানা নিয়ে উপরে উঠে যায়। মনে মনে খুশি হয় এটা জেনে যে আজ গেলে ইরাকে এক নজর দেখতে পাবে। বাবার কথায় একদিন কায়সার বাড়ি থেকে দূরে ছিল সে। আলভি খান চাননি তার ছেলে ইরার সাথে বেশি ঘনিষ্ঠতা দেখাক, আর তা দেখে অনামিকা বেগম ইরার সাথে খারাপ কিছু করুক। ইরাকে বাঁচাতে আলভি খান নিজের ছেলেকে ও বাড়ি যাওয়া হতে বিরত রেখেছেন। আর অভিও মেনে নিয়েছে বাবার কথা। ফাইনালি আজ ইরাকে দেখতে পাবে, কথাটা ভেবেই অভির মনটা শীতলতায় ছেয়ে গেল। প্রফুল্লিত নয়নে এক রাশ আশার উদয় হলো। উপরের দিকে পা বাড়াতে বাড়াতে নিজ মনেই তুলল কিছু সুর, যার পুরোটাই অস্পষ্ট। আলভি খান ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ছেলের খুশি দেখে খানিক আনন্দ অনুভব করলেও তার মনে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। স্ত্রীর ফোনে বলা ফিসফিসিয়ে কথাগুলো স্পষ্ট বুঝতে না পারলেও স্ত্রীকে তিনি চেনেন। ইরাকে মেনে নিতে তার যে ঘোর আপত্তি থাকবে এ কথা অজানা নয় আলভি খানের। তবে যত যাই হয়ে যাক, ইরা রাজি থাকলে এই সম্পর্ক হতে কেউ আটকাতে পারবে না। না তো ইশাক কায়সার, না অনামিকা কায়সার। ইশাক কায়সার নিজ ঘরে বসেই ব্যবসার কিছু হিসেব নিকেশ করছেন। সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কিছু কাগজ, মোটা মোটা ফাইল। কলম হাতে নিয়ে লিখছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা পুরোপুরি ব্যবসাকে ঘিরে রেখেছে। তার পুরো ধ্যান আবদ্ধ সেই কাগজগুলোতেই। পুরো ঘর ঘন কুয়াশার ন্যায় গভীরতায় ছেয়ে আছে। শুধু কলম চালানোর খ্যাচখ্যাচ আওয়াজ ভেসে আসছে কর্ণগহ্বরে। ইশাক কায়সার হাত তুলে চশমাখানা ভালো করে এঁটে নিলেন চোখে। অতপর ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করতে করতে আবারও মনোযোগ দিলেন কাগজে। এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন অনামিকা বেগম। চিন্তিত নয়নে এসে থামলেন স্বামীর অভিমুখে। ইশাক কায়সার এক পলক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন, যা অনামিকা বেগমের সহ্য হলো না। অনামিকা বেগম বিরক্তিকর মুখে সব কিছু দূরে ঠেলে স্বামীর মুখোমুখি বসলেন। ইশাক কায়সার বিরক্ত হলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। উল্টো স্ত্রীর চিন্তিত মুখশ্রী পরখ করে শান্ত কণ্ঠে শুধালেন, কি হয়েছে অনা? শরীর ঠিক আছে? মুখটা মলিন যে। অনামিকা বেগম ইশাক কায়সারের দিকে তাকালেন। কপালে গাঢ় ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলেন, মিস্টার সৌরভ দেশে ফিরেছেন? কপাল কুঁচকে নিলেন ইশাক কায়সার। হঠাৎ এই প্রশ্ন? বিরক্ত হন অনামিকা বেগম। চোখ বুজে নিজেকে সামলিয়ে শীতল কণ্ঠে বললেন, বুঝতে পারছো না কেন জিজ্ঞাসা করছি? কাগজপত্র আজ রেডি করবে, কাল রেডি করবে, করতে করতে কতদিন নষ্ট করলে তার হিসেব আছে। দেখো, আমি আর অপেক্ষা করতে পারছি না, সময় নেই হাতে। যা করার তাড়াতাড়ি করো, নইলে এত বছরের অপেক্ষা ধূলিসাৎ হয়ে যাবে। আমি চাই না আমার এত পরিশ্রম বৃথা যাক। এত আশা, এত স্বপ্ন আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না। আমার ছেলের ভবিষ্যৎ আমি কিছুতেই হেলাফেলাই ছেড়ে দিতে পারি না। কি করতে বলছো তাহলে? সব কিছু প্রস্তুত করো। ইশাক কায়সার খানিক মুহূর্তের জন্য থেমে গেলেন। স্ত্রী অনামিকা তার দিকেই তাকিয়ে। ইশাক কায়সার ফের শুধালেন,
সব কিছু কি ইয়াসের নামেই করব? পিহু, কোয়েল এদের কি হবে? অনামিকা বেগম বড্ড বিরক্ত হন। স্বামীর দিকে তাকিয়ে বিরক্তকর চাহনি নিক্ষেপ করে বেশ শক্ত কণ্ঠে আওড়ালেন, সব চিন্তা কি তোমার ধরেছে? কি মনে করো আমার ছেলেকে? সে সব কিছুর উত্তরাধিকারী, সব কিছু তার হাতে থাকবে বলে কি তার বোনদের সে রাস্তায় ছুঁড়ে ফেলবে? ইশাক কায়সার চুপ করে গেলেন। অনামিকা বেগম বাঁকা হাসলেন। তার চোখে তীব্র লোভের ছায়া খেলা করতে লাগলো। বহু বছরের মনস্কামনা পূর্ণ হতে যাচ্ছে ভেবেই অদ্ভুত অনুভূতি হলো। অনামিকা বেগম বসা হতে উঠে গেলেন। ধীর পায়ে জানালার কাছে দাঁড়িয়ে তাকালেন বাহিরের দিকে। বাড়ির চারপাশটায় খুব সূক্ষ্মভাবে নজর বুলিয়ে তৃপ্তির হাসি হাসলেন। অতপর ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে উত্তেজিত কণ্ঠে আওড়ালেন, সব কিছু আমার হবে, আমারই আসের, আমার কলিজার টুকরোর। সে রাজা হবে, আমার ছেলে রাজা হবে। অনামিকা বেগম তৃপ্তির হাসি হাসলেও চোখে পানি জমল তীব্র খুশিতে। ইশাক কায়সার শুধু দেখে গেলেন স্ত্রীর নির্মম এক রূপ, যার জন্ম বহুদিন আগে হয়েছে। ছেলেকে রাজা বানানোর নেশায় একের পর এক অন্যায় করে গেছেন তার স্ত্রী, মানেননি কিছুই। আর স্ত্রীর অন্যায়ের কাছে মাথা নত করে তাকে সঙ্গ দিয়ে ইশাক কায়সার নিজেও এখন অপরাধী। সেই অপরাধের শুরু থাকলেও শেষ নেই। ইশাক কায়সার হাসলেন, চশমা ঠিক করে স্ত্রীর অভিমুখে এসে দাঁড়ালেন। অনামিকা বেগম তখনও বিজয়ীর উল্লাসে মত্ত। ইশাক কায়সার পিছন দিকে দুহাত ভাঁজ করে জিজ্ঞেস করলেন, আর ইরার কি হবে? নিহান যদি সত্যিটা জানতে পারে তখন কি হবে? ভেবে দেখেছো কিছু? অনামিকা বেগম চট করে স্বামীর দিকে তাকালেন। মাত্র কয়েক সেকেন্ড ইশাক কায়সারের দিকে স্থির দৃষ্টি ফেলে আচমকা শব্দ করে হেসে উঠলেন। তার হাসি ঝংকার তুলল এই বদ্ধ ঘরে। ইশাক কায়সার নির্নিমেষ তাকিয়ে রইলেন শুধু। তার এই মুহূর্তে কী প্রতিক্রিয়া দেখানো উচিত তা বুঝে উঠতে পারলেন না। কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। নিহান এভাবেই থাকতে পারলে এ বাড়িতে থাকবে, আর নয়তো বাড়ি ছাড়বে। জায়গা হবে হয়তো কোনো এক বৃদ্ধাশ্রমে। আর অনামিকা বেগম আস্তে করে বিছানায় বসলেন। ঠোঁটের কোণায় নির্মম হাসি ফুটিয়ে বললেন, ওর শেষ পরিণতি কী তা তো তোমার অজানা নয়। ওর শেষটা আমি লিখেছি, ভেবে দেখো কতটা নির্মম হতে পারে তা। কতটা যন্ত্রণা নিয়ে সে বাতাসে মিলিয়ে যাবে, কতটা কষ্ট অনুভব করবে। অনামিকা বেগমের হাতেই মুঠোই শক্ত হয়ে এলো। চোখে চিরচেনা সেই হিংস্রতা যেখানে মায়ার ছিটে ফোঁটা বাস্ত নেই। ইশাক কায়সার কথা বলতে পারলেন না, শুধু নির্নিমেষ তাকিয়ে রইলেন স্ত্রীর পানে। কথা বলার শক্তি তিনি অনেক আগেই হারিয়েছেন, যেদিন অনামিকা বেগম তার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছিল। বিকেলের শীতল হাওয়ায় ইরা নিজের গা ভাসাতে ব্যস্ত। সারাদিন ঘরেই কাটিয়েছে না খেয়ে দিয়ে। ইয়াসের থেকে নোটস সহ সিলেবাসও নেওয়া হয়নি। পুরোটা দিন কেটেছে বিষণ্ণতাকে আঁকড়ে ধরে, যা এখনও দৃশ্যমান ইরার মুখের ভাঁজে। হালকা বেগুনি রঙের কুর্তি পরিহিত ইরা আস্তে করে বাগানের এক কোণে এসে দাঁড়ালো। হাত রাখলো বিশাল আকৃতির কাঠের একখানা দোলনায়। মৃদু বাতাসে দুলছে তা। ইরা খুব যত্ন নিয়ে তাই স্পর্শ করলো। মনের ভেতর এখনও ঝোড়ো হাওয়ার ন্যায় উত্তাল বেগে ছুটে যাচ্ছে বিষণ্ণতার রেশ। নেহার বলা কথা, সাথে ইয়াসকে নিয়ে ভাবতে ভাবতে মাথায় সব কিছু জট পেকে যাচ্ছে। তবে কোনো কুল কিনারা পাচ্ছে না ভাবনাগুলোর। ইরা দীর্ঘশ্বাস ছাড়ল। আস্তে করে দোলনায় বসে তাকালো অদূরের সেই কবরের দিকে। বাগান হতে বেশ খানিকটা দূরে কায়সার বাড়ির পারিবারিক কবরস্থান। সেখানে তার দাদা দাদি সহ অনেকেই শুয়ে আছে। সাথে আছে তার জন্মদাত্রী মা, যাকে ইরা কখনো দেখেনি। না তো বুদ্ধি হওয়ার পর থেকে কখনো কবরের আশেপাশে গেছে মায়ের আশায়। ইরা নবিতা বেগমকে ঘৃণা করে না, শুধু তাকে একলা ফেলে যাওয়ায় মনের কোণে জমে আছে তীব্র অভিমান। জাইরাকে তার মায়ের কবর প্রদর্শন করতে যেতে দেয়নি বহু বছর। ইরা মাকে ভালোবাসলেও অভিমান তাকে দূরে রেখেছে মায়ের কবর হতে। আজ যদি মা তাকে সঙ্গ দিয়ে যেত তাহলে তার জীবনটা এমন হতো না, পরগাছা হয়ে থাকতে হতো না বাবার জীবনে। ইরা দীর্ঘশ্বাস ছাড়ল। ভাবলো ইয়াসের কথা, ভবিষ্যতের কথা। আজ সে ইয়াসকে ভরসা করে নেহাকে যা যা বলল তার কতটা খাটবে ইরা ভেবে পেল না। ইয়াসকে সে বিশ্বাস করে, হয়তো নিজের থেকেও বেশি। হঠাৎ এক ঝড়ো হাওয়া ইরার সম্পর্কে তীব্র প্রভাব ফেলেছে ঠিকই। ইরার চোখে ইয়াসকে অপরাধী করে তুলেছে, ঘৃণাও জমেছে খানিক। তবুও ইরা হেরে গেছে, নিজের আত্মসম্মান হারিয়েছে ভালোবাসার কাছে। ইয়াসের দোষ আছে, অপরাধ সে করেছে,
কিন্তু কষ্টটাও সেই সবচেয়ে বেশি পেয়েছে। নিজের জন্মদাত্রী মা ঠকিয়েছে, এর চেয়ে বেশি শাস্তি ইয়াসের জন্য আর কি হতে পারে? অনামিকা কায়সার রিয়াসকে কেন ঠকালেন এটা বড় বিষয় নয়, বরং তিনি নিজ ছেলেকে ঠকিয়েছেন সেটাই আসল বিষয়। তার যে কারণেই হোক না কেন, ছেলের নামে আগে রেপিস্ট নাম লাগিয়েছেন, সাথে মার্ডার কেসের জন্য ইয়াস খুনির তকমাও অর্জন করেছে। আর এই সব কিছুর পিছনে অনামিকা বেগম ইয়াসের মা। এর চেয়ে বেশি বড় আঘাত, গুরুতর শাস্তি আর কী বা হতে পারে ইয়াসের জন্য? ইরা হাসলো, তাচ্ছিল্য মাখা সেই হাসি। চোখের কোণে পানি জমেছে, যা হীরের ন্যায় চকচক করছে তার নেত্রদয়ে। ইরা হাত উঁচিয়ে চোখ মুছে নিল। ভাবতে লাগলো নেহার বলা কথাগুলো, যা তার ক্ষতকে আরও দ্বিগুণ করে তুলেছে। তীব্র ব্যথায় ভারী হয়ে উঠেছে বুক। ইরা অদূরের আকাশে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আমি সত্যিই আপনার সামনে হেরে গেছি ইয়াস কায়সার, সত্যিই হেরে গেছি। তাই এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনার স্পর্শে আমি ঘৃণা না খুঁজে ভালোবাসা খুঁজে চলেছি। আমি ইরা, অথচ আজ আমার কাছে আত্মসম্মানের থেকে বড় আপনি হয়ে উঠলেন। সকল ঘৃণাগুলো কুয়াশার ন্যায় গলে যেতে লাগলো। শুধু অক্ষত থাকলো প্রথম প্রেমের সেই অজানা অনুভূতিগুলোর রেশ। আমি জানি না এর শেষ কোথায়, সত্যিই জানি না। তবে আমি বিশ্বাস করি, একবার যখন ভুল ভেঙেছে, তাহলে এমন ভুল ধারণা আপনার মন আর কখনোই পোষণ করবে না, কখনোই না। আপনি হয়তো আর কোনোদিনও আমাকে দূরে ঠেলবেন না, আমি যেতে চাইলেও না। ইরা থামলো, মলিন হেসে আওড়ালো, এটাই প্রথম আর এটাই শেষ ইয়াস কায়সার। আমি একবার নিজের আত্মসম্মান বিসর্জন দিলাম আপনাকে পাওয়ার লোভে। আপনার অন্যায় আমি মেনে নিলাম, শুধু এই ভেবে যে এই ষড়যন্ত্র